আমরা আজকে এখানে কয়েকটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। এক হচ্ছে, বেশ কয়েকবার জাতীয় সংসদের অধিবেশন থেকে অবশ্যই বিধি মোতাবেক দলীয় মাননীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ তারা ওয়াক আউট করেছেন বিভিন্ন ইস্যুতে। এটা পার্লামেন্টারি কালচার অনুসারে তারা করতেই পারেন বিধি মোতাবেক। কিন্তু যে সমস্ত ইস্যুতে তারা ওয়াক আউট করেছেন ওখানে কিছু কিছু তথ্য সঠিক ছিল না, ওনারা সঠিকভাবে উপস্থাপন করেনি। হয়তো তারা সরকারি দলের উপরে বিভিন্ন বিষয়ে দোষ চাপিয়েছেন বলা যায়। সেই বিষয়গুলো আমরা তাৎক্ষণিকভাবে যত পার্লামেন্টে সেইটুকুন আমরা অ্যাড্রেস করেছি। কিন্তু ওনারা যখন বাইরে এসে প্রেসের সাথে কথা বলেছেন, গুলো বিষয়ে কথা বলেছেন, যেগুলোর বিষয়ে আমাদের এখন বাইরে সেটার আমাদের জবাব দেওয়া প্রয়োজন। তা না হলে আমরা অনেকটা আপনাদের কাছে, মিডিয়ার কাছে, জাতির কাছে আমরা হয়তো আমাদের বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো না। সেই জন্য আজকের এই প্রেস ব্রিফিং। এই অর্ডিন্যান্স বিষয়ে আমাদের মাননীয় আইনমন্ত্রী কথা বলবেন। আমরা 133টি অর্ডিন্যান্স আর্টিকেল 93 অনুসারে পার্লামেন্টের প্রথম বৈঠকে আমরা প্রথমে এগুলো উপস্থাপন করেছি, যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা উপস্থাপন করার। তার মধ্যে 4টা বিষয় থাকে। হয় 30 দিনের মধ্যে এগুলো অনুমোদন করতে হবে, অথবা অননুমোদন করতে হবে, অথবা এগুলো বিল আকারে অথবা সংশোধিত আকারে আমাদেরকে সেটা পার্লামেন্টে তুলে স্ব মন্ত্রণালয়ের যে সমস্ত অর্ডিন্যান্সগুলো করা হয়েছিল সেগুলো আইনে পরিণত করতে হবে। তা আমরা একটা বিশেষ কমিটি জাতীয় সংসদের প্রথম দিকে যেটা করে দিয়েছিলেন মাননীয় স্পিকার, এই সংসদীয় বিশেষ কমিটির প্রস্তাবনার মধ্যেই থাকে তার অ্যাক্টিভিটিস কি হবে, কার্যক্রম কি হবে। তাতেই বলা হয়েছে যেহেতু এখন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো, স্থায়ী কমিটিগুলো এখনো গঠন করা সম্ভব হয়নি, সেই জন্য এই বিশেষ কমিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করবেন। সেটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে 3টা লং সেশনে আমরা বসে বিশেষ কমিটিতে এপ্রিলের 2 তারিখে সেটা রিপোর্ট সংসদে, সেই কমিটির আহ্বায়ক আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবদীন সাহেব প্লেস করেছেন। তার মধ্যে কয়েকটা ভাগে এটা প্লেস করা হয়েছে। তার মধ্যে 98টি অর্ডিন্যান্সের ব্যাপারে প্রথম ভাগে বলা হয়েছে এটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সর্বসম্মতিক্রমে পাশ হবে। এরপরে 16টা অধ্যাদেশের বিষয়ে বলা হয়েছে যে এটা আমরা যাচাই বাছাই করে পরে বিল আকারে সংসদে উত্থাপন করা। তারপরে একটা তালিকা আছে, সেই তালিকার মধ্যে যেগুলো আমরা হেফাজত এবং রহিতকরণ করব সেই তালিকাটা আছে। আরেকটা আছে সংশোধিত আকারে, সেটার সংখ্যা সম্ভবত 15টা। এখন সেই বিষয়গুলো আমরা কিভাবে উত্থাপন করলাম, মাননীয় বিরোধী দলীয় নেতা পরে যখন ওয়াকআউট করেন তখন তিনি বললেন যে 91টা বিল এখানে উপস্থাপন করা হয়েছে, 16টা যাচাই বাছাই করে পরে উত্থাপন করা বলে বলা হয়েছে, বাকিগুলো গেল কোথায়? আইনমন্ত্রী সাহেব ফ্লোরে জবাব দিয়েছেন যে 91টার মধ্যেই কিন্তু বাকি 17টা অন্তর্ভুক্ত। কারণ কোন কোন অধ্যাদেশ জারি হওয়ার 15-20 দিন, 1 মাস 2 মাস পরে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে, কোথাও কোথাও তৃতীয় সংশোধনী আনা হয়েছে, মূলত অধ্যাদেশ একটা। তো যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। সেই কারণে তিনি মনে করেছেন 91টা না হয় প্লেস হলো, 16টা প্লেস হবে না, বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো এই 91টার মধ্যেই অন্তর্ভুক্ত। তিনি হয়তো এটা খেয়াল করতে পারবেন। আর যে সমস্ত বিলগুলো নিয়ে পার্লামেন্টে এই বিশেষ রিপোর্টের মধ্যে মাননীয় বিরোধী দলীয় সদস্যগণ নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এই বিশেষ কমিটির রিপোর্টে হুবহু সেই সমস্ত নোট অফ ডিসেন্ট গুলো উল্লেখ করা হয়েছে যেভাবে তারা দিয়েছেন। এবং নোট অফ ডিসেন্ট ওয়ালা অধ্যাদেশগুলো যেগুলো সংসদে উত্থাপিত হয়নি বা অথবা রহিত এবং হেফাজতকরণের জন্য উত্থাপিত হয়েছে, এই সব বিষয়ে নজিরবিহীনভাবে মাননীয় স্পিকার 2 মিনিটের জায়গায় কোথাও 10 মিনিট 15 মিনিট একজন সদস্য, বিরোধী দলীয় সদস্যদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন।
তারা দীর্ঘ লিখিত বক্তব্য পাঠ করেছে, আপনারা দেখেছেন, এবং এটাও কিন্তু নজিরবিহীন। তো সেগুলোর ব্যাপারে আলাদা আপত্তি উত্থাপন করতে পারে যখন বিল উত্থাপিত হবে, অথবা উত্থাপন করার জন্য অনুমতি প্রার্থনা করবে। এই স্টেজটাকে বলা হয় পার্লামেন্টের প্র্যাকটিসে, কেউ আপত্তি দিলে অনেক সদস্য সংখ্যা থাকলেও একজনকে এর উপরে কথা বলতে দেয়া হয়। দুই একটা বিলের ক্ষেত্রে আমি দেখেছি মাননীয় স্পিকার কয়েকজনকেও চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন। 2 মিনিটের জায়গায়, যেটা আগে ট্রেডিশন, 10 মিনিট 15 মিনিট করে দিয়েছেন। এবং সমস্ত বক্তব্যগুলো দেখা গেছে তারা বাইরে থেকে রেডি করে নিয়ে গেছে, হুইচ ইজ গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট, রেডি হয়ে যাওয়া ভালো। কিন্তু এটা রচনা আকারে তারা পাঠ করেছেন বিবৃতিগুলো। এরপরেও আমরা কোনো কারণ দেখিনি শেষের দিনে ওয়াক, সেটা যেটা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর, সেটা হ্যাঁ রিপোর্টের মধ্যে অ্যাজ ইট ইজ পাশ করার জন্য সবাই এগ্রিড হয়েছিল, কিন্তু মন্ত্রণালয় যখন বিলটা আনে অ্যাজ ইট ইজ আকারেই আনছে। কিন্তু কোন বেসরকারি সদস্য যখন কোন সংশোধনী আনে এবং সেটা মনে হয় মেজরিটি পার্টির কাছে, তখন সংশোধনী বিবেচনায় নেওয়া যায় এবং সেই সংশোধনীটা ভোটাভুটির মধ্যে গৃহীত হয়। হ্যাঁ, এখানে তারা আপত্তি দিয়েছেন, তারা কিন্তু কোন সংশোধনী এনে তারপর আপত্তিটা দিতে পারতেন, তারপরেও তাদেরকে কথা বলা। বিষয়টা হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরের নিয়ন্ত্রণ মন্ত্রণালয় থাকবে না কোন মন্ত্রণালয়ের বাইরে কে হবে সেটার বিষয়ে বলা নেই, যদিও তিনি এখন বেসরকারি বাইরের মন্ত্রণালয়ের বাইরের একজন বিশিষ্ট ব্যক্তি। কিন্তু সেই আইন অবসর গ্রহণের বিষয়টা বা পদত্যাগের বিষয়টা যেভাবে বলা হয়েছে, সেই ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ না করলে রোজ কিয়ামত পর্যন্ত তাকে সরানোর কোন সুযোগ ওই আইনে রাখা হয়নি। সেই জন্য বলা হয়েছে আইদার তিনি সরকারের কাছে পদত্যাগ করবেন, অথবা কোনো কারণে যদি সরকার রিজনেবলি তাকে অপসারণ করা দরকার, সেই সুযোগটা সরকারের কাছে আছে। তখন এই বিষয়ে কথা আমরা আরো বলতে পারতাম। আমরা লিডার অব দি হাউসের অনুমতি নিয়ে এবং আইনমন্ত্রী সাহেব যথাযথভাবে ফ্লোরে বলেছেন যে আমরা এরপরেও এটা আরো সংশোধিত আকারে বিল আনতে পারি, আগে আমরা আলাপ আলোচনা করব, আপনাদের বক্তব্য শুনবো, এবং এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এই বিষয়ে আমরা সবাই মিলে আলোচনা করে একটা নতুন বিল আবার আনতে পারি। সেটা তো একটা উত্তম প্রস্তাব। তা এখন সেই বিষয়গুলো রিজনেবলি তারা বিবেচনা না করে এবং ওখানে আবার নির্বাচনের কিছু ইস্যু তুলে, প্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। আর কিছু কিছু বিষয়ে কোনো কোনো অধ্যাদেশের বিষয়ে তাদের বক্তব্য ছিল, তা আমরা বলেছি এগুলো আমরা যাচাই বাছাই করে, যেমন গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, আর আরেকটা কি আইসিটিটা আসে নাই, আমরা বলেছি প্রসঙ্গক্রমে সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব, করে এটাকে আরো এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই এবং সবাইকে ইনক্লুড করে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে তারপরে এই আইনগুলো যদি আরো সমৃদ্ধ করা হয়, সেটা তো জাতির জন্যই ভালো হবে। আর এমন না যে ওখানে এমন এই অধ্যাদেশগুলো অ্যাজ ইট ইজ পাশ করে দিলে যে এখনই এগুলো শুদ্ধ আইন হচ্ছে, তা নয়। কারণ আমরা যদি এরর গুলো রেখে, এই আইনগুলো রেখে দিই, তাহলে গুম কমিশনের যে এখতিয়ারটা দেয়া হয়েছে, তাতে করে যারা গুমের শিকার তারাই অবিচারের শিকার হবেন।